দেখো গেটিং হচ্ছে অপবর্তন গেটিং, যেটাকে আমরা বলছি যে একটা পাত আছে, পাতের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র চির আছে, ছোট ছোট চির আছে, এবং চিরগুলার প্রস্থ কিন্তু একেবারে সমান। তাহলে এই পাতটাকে বলবো আমরা অপবর্তন গ্রেটিং। আমরা সংজ্ঞা লিখেছিলাম, পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম চির সম্পন্ন পাতকে অপবর্তন গ্রেটিং বলে। তো দুইটা চিরের মাঝে কিন্তু একটা সেপারেশন থাকতেই হবে, একটা ছিদ্র, তারপরে একটা ছিদ্র আছে। তো এই ছিদ্রের মাঝামাঝি যে জায়গাটাতে এই যে দাগ, এটাকে আমরা বলছি লাইন বা রেখা। লাইন বা রেখা, যে এটাকে যদি তুমি একটা ছিদ্র চিন্তা করো, এই পুরাটাকে, এই পুরাটা একটা ছিদ্র, দুইটা ছিদ্র কি দ্বারা হচ্ছে একে অপর থেকে কি বলে পার্থক্য অবস্থায় আছে, পৃথক অবস্থায় আছে একটা রেখা দ্বারা। এটাকে আমরা রেখা বলছি, ঠিক আছে? এটাকে রেখা বলা হয় এখানে, যে একটা ছিদ্র আর একটা ছিদ্র থেকে যেটা দ্বারা বিভক্ত আছে, ঠিক আছে, বিভাজিত আছে, ঠিক আছে, বা পাশাপাশি দুইটা ছিদ্রের মাঝামাঝি যে যেটা পৃথক অবস্থায় রেখেছে দুইটা ছিদ্রকে, চিরকে, সেটাকে আমরা বলছি রেখা, ঠিক আছে? তাহলে এখন আমাদের অপবর্তন গ্রেটিং কিন্তু পড়েছি, যে পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম চির সম্পন্ন পাতকে বলবো আমরা অপবর্তন গ্রেটিং। আমি একটু দেখা দিচ্ছি, অনেকদিন হয়ে গেল। একটা চিরের শুরু থেকে অন্য চিরের শুরু পর্যন্ত, লাস্টে আমার এটুকটা ছিল, আমাদের লাস্ট কথাটা ছিল গত ক্লাসের। একটা চিরের শুরু থেকে অন্য চিরে, একটা চিরের শুরু থেকে অন্য চিরের শুরু পর্যন্ত, ঠিক আছে? একটা চিরের শুরু থেকে অন্য চিরের শুরু পর্যন্ত। তো তুমি এখান থেকে চিন্তা করতে পারো, এখান থেকে চিন্তা করতে পারো যে একটা চিরের শুরু হইলো কই থেকে। আমি যদি এখান থেকে, ঠিক আছে, বা তুমি যদি বলো যে পর পর দুটি চিরের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে গ্রেটিং ধ্রুবক। পর পর দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এই পাশ থেকে চিন্তা করি, একটা রেখার শুরু থেকে অন্য রেখা পর্যন্ত দূরত্ব বলতে পারো, আবার একটা চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্ব বলতে পারো। আমি যদি একটা চির দাগাই, এখানে একটা চির যদি দাগাই, দেখো তো খেয়াল করে, এখানে একটা রেখা থাকবে। এটা রেখাটাকে আমরা একটু বেশি প্রস্থ বিশিষ্ট করে দাগাচ্ছি কালো করে। এই যে একটা রেখা, এই পাশে একটা চির, আমি একটা চির এই পাশে দাগাচ্ছি, এই যে একটা চির। এইখানে আর একটা রেখা আছে, ঠিক আছে, এখানে আর একটা রেখা আছে, দেখো খেয়াল করে, এখানে আর একটা রেখা আছে, এই যে রেখা আছে, এই রেখা দেখালাম। ওকে, তুমি যদি একটু এটা একটু বুঝতে হবে, এটা এখান থেকে অঙ্ক আসে, হ্যাঁ, এখান থেকে অঙ্ক আসে। তো এই যে আমি কয়েকটা, এই যে একটা চির, এই যে বড় করে দেখাচ্ছি, হ্যাঁ। তো দেখো, এই যে একটা চিরের শুরু কোন, দেখো তো, এই যে একটা চিরের শুরু হলো এখান থেকে, যে আমি লাল কালি দিয়ে দেখালাম, এখান থেকে চির শুরু হয়েছে, পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্ব লাল কালি দেখাচ্ছি। দেখো, দুই ভাবে বলতে পারি আমরা, একটা রেখার শুরু থেকে পরবর্তী রেখার দূরত্ব পর্যন্ত দূরত্ব, ঠিক আছে, দৈর্ঘ্য, এই যে এইটুক দূরত্ব। তো এইটুক দূরত্বের মধ্যে দেখো তো খেয়াল করে, একটা আছে হচ্ছে চিরের প্রস্থ, এই যে এই পর্যন্ত চিরের প্রস্থ, আমি এই পর্যন্ত দেখাই, এই যে দেখো কালো কালি পর্যন্ত, এইটুকু হচ্ছে চিরের প্রস্থ। চিরের প্রস্থকে বলতেছি আমরা এ, আর এই রেখার প্রস্থকে বলতেছি আমরা বি। তাহলে এইটুকা কত, এইটুকা হচ্ছে বি, এই যে এইটুকা হচ্ছে বি। ওকে, এই এই এ এবং বি মিলে যে দৈর্ঘ্যটা, সেটাকে বলতেছি আমরা গ্রেটিং ধ্রুবক। এইটুকাই আসে অঙ্কের পরীক্ষায় অনেক সময় 3 মার্কের জন্য, বা দরকার হয় অঙ্ক করার জন্য। তাহলে আমরা আবারও বলছি, প্রথম একটা চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু, লাল কালি দিয়েছে, এই যে লাল কালি দিয়ে, এই যে লাল কালি দিয়ে চির শুরু হয়েছে, এই যে পরবর্তী চির শুরু হয়েছে, এই দুটার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় গ্রেটিং ধ্রুবক ডি। এই যে আমি যদি একটু নিচে আর একটু টেনে নিই, এইটুকার নাম হচ্ছে গ্রেটিং ধ্রুবক হচ্ছে ডি। তাহলে এখন দেখো তো, এই প্রথম চিরের শুরু থেকে পাশাপাশি পরের চিরের যে শুরুটা, এই পর্যন্ত দূরত্বের মধ্যে কি কি আছে? একটা চিরের প্রস্থ আছে, একটা রেখার প্রস্থ আছে। রেখার প্রস্থকে আমরা প্রকাশ করেছি বি দ্বারা, আর চিরের প্রস্থকে আমরা প্রকাশ করেছি হচ্ছে এ দ্বারা। তাহলে এ আর বি যোগ করলে আমরা পাবো হচ্ছে গ্রেটিং ধ্রুবক। তাহলে আমরা বলবো কি, একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলে। একেবারে সহজ কথা কিন্তু। অথবা একটা
একটা রেখার শুরু থেকে পরবর্তী রেখার শুরু পর্যন্ত দূরত্বকে আমরা গ্রেটিং ধ্রুবক বলে, যাই বলো না কেন চির দিয়ে বলবো। তো একটা এই যে লাল কালি চিহ্নিত যে রেখাটা আমি যে দাগটা দিয়েছি, এইটার মধ্যে রেখা আছে কয়টা দেখো তো, একটা রেখা আছে, খেয়াল করে এই যে এই কালো একটা রেখা আছে, এই যে এই কালো একটা রেখা আছে। তার মানে গ্রেটিং ধ্রুবকের যে দূরত্বটা, এই টোটাল দূরত্বের মধ্যে একটা রেখা আছে। এটাই বলেছি দেখো, a প্লাস বি দূরত্বের রেখার সংখ্যা একটি, অতএব একক দূরত্বের রেখার সংখ্যা হচ্ছে 1 ভাগ a প্লাস বিটি। এই 1 ভাগ রেখার সংখ্যাকে আমরা প্রকাশ করেছি n দ্বারা, একক দূরত্বের রেখার সংখ্যাকে আমরা প্রকাশ করেছি n দ্বারা, বড় হাতের n। তাহলে আমরা কি লিখতে পারি, n ইজ ইকুয়াল টু 1 ভাগ a প্লাস b ইজ ইকুয়াল টু 1 ভাগ d, গ্রেটিং কনস্ট্যান্ট। পরীক্ষা যদি নৈবার থেকে আসে চিরের প্রস্থ এবং রেখার প্রস্থ গ্রেটিং ধ্রুবক কত, দুটো যোগ করলে আমরা গ্রেটিং ধ্রুবকটা পেয়ে যাব। আবার যদি দেওয়া থাকে একক দৈর্ঘ্যে রেখার সংখ্যাটা দেওয়া আছে, তখন আমরা কিন্তু বের করতে পারবো। আমরা এই চ্যাপ্টারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে খুবই ছোট ছোট জিনিস, যার কারণে ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, মিলিমিটার, সেন্টিমিটার এগুলোতে দেওয়া থাকে, কিন্তু আমরা এগুলোকে কনভার্ট করে আমরা এসআই এককে কিন্তু নিব সঠিকভাবে, ঠিক আছে? তো আমাদের এখানে রেখার সংখ্যা সাধারণত প্রতি মিলিমিটারে দেওয়া থাকে অথবা প্রতি সেন্টিমিটারে দেওয়া থাকে। আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়েছি যে আমরা আগে বলবো মুখে মুখে, যে মনে করো আমাকে দেওয়া আছে প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা, প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা আমাকে দেওয়া আছে আমার প্রশ্নের মধ্যে, তাহলে প্রতি মিটারে কত হবে খেয়াল করো তো, একটু বলি যদি মুখে মুখে। মনে করো দেওয়া আছে প্রতি মিটারে, প্রতি সেন্টিমিটারে 10,000, প্রতি সেন্টিমিটারে 10,000, তাহলে প্রতি মিটারে বেশি হবে নাকি কম হবে, এইভাবে চিন্তা করবা। 1 সেন্টিমিটারে যদি 10,000 হয়, তাহলে 1 মিটারে রেখার সংখ্যা কয়টা হবে, অবশ্যই বেশি হবে। আর যখনই বেশি হবে তখনই কিন্তু আমরা 10 টু দি পাওয়ার 2 দ্বারা গুণ করব, ভাগ করব না, কিন্তু 100 দ্বারা গুণ করব। 1 সেন্টিমিটারে হচ্ছে 10,000, অতএব 1 মিটারে হবে 10,000 গুণ 100। অথবা এভাবে থাকতে পারে 1 মিলিমিটারে 10,000, তাহলে 1 মিটারে কত, 10,000 গুণ 1,000। এভাবে চিন্তা না করলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আজকে আমরা একটু দেখব গ্রেটিং কর্তৃক আমরা অপবর্তন এবং কি বলে অপবর্তনের দুইটা জিনিস এখানে। একটা শিখলাম হচ্ছে একক চিরের দরুন অপবর্তন, মাত্র কিন্তু শিখে এসেছে এখানে একক চিরের দরুন অপবর্তন, সূত্রগুলা কিন্তু লিখেছি। এবার আমরা শিখবো হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন। এগুলোর আমরা বিশাল থিওরি কিন্তু আলোচনায় আনবো না, এখান থেকে অঙ্কই পরে খুবই কম, আমরা এখানে সংক্ষিপ্ত ভাবে একটু দেখাবো জাস্ট, ঠিক আছে? সংক্ষিপ্ত ভাবে একটু দেখাবো। ওকে, অনেকগুলো অঙ্ক আমি লিখে নিয়েছি, অনেকগুলো অঙ্ক আমি লিখে নিয়েছি। তার আগে আমি এইটার থিওরিটা একটু দেখায় দিচ্ছি, ছোট্ট করে একটা থিওরি দেখায় দিচ্ছি, ঠিক আছে? একক চিরের দরুন অপবর্তন পড়েছি, এবার গ্রেটিং কর্তৃক অপবর্তন পড়বো। একটা গ্রেটিং এর মধ্যে কতগুলা রেখা আছে, অসংখ্য রেখা আছে। একটা গ্রেটিং এর সামনে যদি আমরা একটা আলো ফেলি, তো মনে করো এইটার নাম দিলাম হচ্ছে একটা চির। দেখো এটা একটা চির, এই যে একটা এটা একটা রেখা, এটা একটা রেখা, একটা চির, একটা রেখা, একটা চির, একটা রেখা, একটা চির, ঠিক আছে? রেখাগুলো আমি বড় করে দেখাচ্ছি, এটা এগুলো কিন্তু রেখার দৈর্ঘ্য, ঠিক আছে? আরো যদি দেখাই আমি, একটা রেখা, একটা চির, এই যে, তাহলে এই যে এইটুকু হচ্ছে, তাহলে বলি আগে আমরা বলেছি রেখার দৈর্ঘ্যের নাম কি দিয়েছিলাম আমরা, রেখার প্রস্থ, দৈর্ঘ্য বলো প্রস্থ বলো, রেখার প্রস্থ বলেছিলাম বি, আর চিরের প্রস্থ বলেছিলাম এ, চিরের প্রস্থ হচ্ছে এ, খেয়াল করে দেখো চিরের প্রস্থ হচ্ছে এ। তাহলে এই যে এই পর্যন্ত এই পুরাটা, এই যে এটা কিন্তু একটা প্রস্থ, তারপরে একটা চিরের পরে আর একটা কি থাকে, রেখা, তারপর কি থাকে আবার দেখো তো, এই যে পুরাটা রেখা, তার মানে এই পুরাটা মিলে কত, বি, তারপর একটা চির, চিরের প্রস্থ কত, এ, তারপর পুরাটা আবার কি, পুরাটা কিন্তু আবার একটা রেখা, বি, প্রস্থ এরকম, ঠিক আছে? তো এখানে যদি আমি একটা আলো ফেলি, তাহলে আমি একটু খেয়াল করে নিই যে আমি যদি একটু দাগায় দিই, এই যে এই পর্যন্ত খেয়াল কর, চিত্র আঁকা যদি পরীক্ষা আসে, বলতো এই টুকা প্রস্থের নাম কি, এই টুকা প্রস্থের নাম হচ্ছে এ, এই টুকা প্রস্থের নাম হচ্ছে এ। আমি একটু দেখাচ্ছি তোমাদের, এই যে আমি একটু এই ছোট্ট করে দেখাই, এই টুকা প্রস্থের নাম এ। আর পরের লাইনের যে রেখার প্রস্থ, এটার নাম হচ্ছে বি, এই যে এই পর্যন্ত বি। আমরা একটু বড় করে দেখাচ্ছি, এত বড় তো জিনিস হইতেই পারে না, বুঝতেই পারছো। এইটুক হচ্ছে বি, এইটুক হচ্ছে বি, ঠিক আছে?
এটুকু হচ্ছে বি, আবারও কিন্তু একই রকম ভাবে চলতে থাকবে কিন্তু, ঠিক আছে। এটা তারপর আর একটা চির আছে, তারপর আর একটা রেখা আছে, এরপর আর চির আছে। তো আলো যদি ফেলা হয়, তো এই দিক দিয়ে আলো যাবে, এদিক দিয়ে আলো যাবে, এই দিক দিয়ে আলো যাবে, অসংখ্য আলোক রশ্মি যাবে, বুঝতে পারছো, প্রত্যেকটা তীরের মধ্য দিয়ে যাবে। আর আমরা এখানে একটা ঠিক আছে, একটা লেন্স দ্বারা এখানে হচ্ছে, একটা লেন্স দ্বারা হচ্ছে এখানে আমরা ফেলবো, পর্দায় ফেলবো। এটা একটা পর্দা, পর্দায় ফেলে অবলোকন করব, পর্দায় ফেলে অবলোকন করব, ঠিক আছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, একটা লেন্স এখানে নিলাম, এটা থিওরি কিন্তু অতিরিক্ত দরকার নেই আমাদের, হ্যাঁ। একটা লেন্স নিয়ে ওগুলোকে পর্দায় আমরা ফেলবো, পর্দায় একটা যে কোনো ভাবে লেন্সটা নিতে পারি, এটা সমস্যা না, বাঁকা হ্যাঁকা চাকা করে নিতে পারি আমরা, এভাবে নিলাম, এভাবে নিতে পারি, যা মন চাই নিতে পারি। এখানে তোমাদের আমি তপন স্যারের বই দেখে পড়াচ্ছি, হ্যাঁ, তপন স্যারের বই দেখে পড়াচ্ছি। তো এখান থেকে এরকম করে নিয়েছি, আমরা একটু বাঁকা করে নিয়েছি। এই যে আলো প্রবেশ করেছে, তো আলো তো এইভাবে যাওয়ার কথা, আলো কিন্তু এভাবে যাওয়ার কথা, তো একটু বেঁকে গেছে, এই যে ভেঙে গেছে, একটু একটু বেঁকে গেছে আলো, ঠিক আছে। এই যে একটু ভেঙে গেছে, এই যে এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এই যে একটু ভেঙে গেছে, দেখো তো এরকম যাওয়ার কথা। এই যে বেঁকে গেল, এটাকেই বলবো আমরা অপবর্তন কোণ। এই যে বেঁকে গেছে, তারপর তখন এখান থেকে যাবে, যখন আবার এই যে এখান থেকে যাবে, আলো তো এভাবে যাবে, যাবে না, যাবে, প্রত্যেক দিয়ে প্রবেশ করবে। এই যে ভেঙে গেছে, এটা কিন্তু অপবর্তন কোণ, এই যে এটা অপবর্তন কোণ। আমাদের আমরা জেনেছি যে আলো যেভাবে বেঁকে যায়, বেঁকে যাওয়ার ঘটনাটাকেই বলছি আমরা আলোকের অপবর্তন। আলোটা বেঁকে গেছে, ঠিক আছে, আলোটা বেঁকে গেছে, এরকম অনেকগুলা যাবে, এরকম আরো যাবে, বুঝতে পেরেছ, এখানে আরো যাবে, যে মনে করো একটা মিলিত হবে, একটা জায়গায় মিলিত হবে, আর একটা দিই, চারটা দেওয়া আছে এখানে, আমরা চারটা দিলাম, মিলিত হয়ে এখানে আবার ওই একটা বিন্দুতে মিলিত হবে, যে কোনো বিন্দুতে একটা একটা পি বিন্দু নিলাম, এখানে এখানে একটা পি বিন্দু নিলাম, আমরা সবসময় পি বিন্দু নিয়েছি। এই যে এখানে লেন্সের মাধ্যমে তো আমরা মিলিত করার জন্য তো লেন্স নিয়েছি, লেন্স কেন নিয়েছি গত ক্লাসে ব্যাখ্যা দিয়েছি, এগুলো পরীক্ষায় আসে না যদিও, তারপর আমরা শিখেছি। এইটা, এটা মনে করো পি বিন্দু, কারণ পি বিন্দুতে উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে আমরা জানি না, ঠিক আছে। তো পি বিন্দুতে উজ্জ্বল বা অন্ধকার হওয়ার শর্ত আছে এখানে। তো পি বিন্দুতে উজ্জ্বলের শর্ত, অন্ধকারের শর্ত, ঠিক আছে। মানে উজ্জ্বল এখানে আমরা বলছি, উজ্জ্বল আমরা এখানে বলছি হচ্ছে চরম, এখানে আমি অপবর্তনে সবসময় চরম বলছি, আমরা অবম বলছি হচ্ছে অন্ধকারটাকে, তাই না। চরমের শর্ত একটু খেয়াল করি, একেবারে সেম সেম, মুখস্থ করার কিন্তু আর দরকার হচ্ছে না, একেবারে সেম সেম, কার সমান, একেবারে ওই কি বলে ব্যতিচারের মতো, চরমের শর্ত, এখানে কিন্তু উল্টা পাল্টা নাই, চরমের শর্ত। যেমন আমরা একক চিরের দরুন যখন অপবর্তন করেছিলাম, এইটা কিভাবে আসছে এটা আমরা দেখবো না, হ্যাঁ, এটা আমাদের থিওরি লাগবে না, এটা আমাদের বইয়েতেও নাই, সিলেবাসেও নেই, এটা আর আমি যাচ্ছি না। ডি সাইন থেটা ইজ ইকুয়াল টু ছিল এন ল্যামডা, এটা চরম ছিল হচ্ছে এ সাইন থেটা, এখানে এ না, এখানে এ মানে হচ্ছে ডি হবে, এখানে ডি কতখানি বলো দেখি, এই যে ডি হচ্ছে এই দুটা মিলে, এই যে এই দুটা মিলে কিন্তু ডি, এই দুটা মিলে কিন্তু ডি দূরত্ব, এ আর প্লাস বি, ওখানে এ হবে না, এখানে ডি হবে। এখানকার এ আর ওখানকার এ কিন্তু এক না, ওই যে কি বলে ওই ব্যতিচারের এ কিন্তু এক না, মাথা যেন থাকে এটা। অপবর্তনের ডি এ কিন্তু চিরের প্রস্থ, অপবর্তনের এ হচ্ছে চিরের প্রস্থ, কিন্তু ওখানে ছিল চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের নাম ছিল হচ্ছে এ, ব্যতিচারে। ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এন ইজ ইকুয়াল টু 0 1 2 3 4, 0 হলে কিন্তু কেন্দ্রীয় চরম, 0 এর জন্য হচ্ছে কেন্দ্রীয় চরম, এখানকার থিওরি এইটুকাই, কেন্দ্রীয় চরম। আর অবমের শর্ত, অবমের শর্ত ওখানে কি ছিল, ওখানে ছিল এ সাইন থিটা ইজ ইকুয়াল টু ওই যে ওটা, তো আমরা এখন ডি সাইন থিটা লিখবো, খালি ডিটা লিখবো, এর জায়গায় ডিটা লিখবো, এ সাইন ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n - 1 ইনটু ল্যামডা ভাগ 2, এই যে n এর মান হচ্ছে 1 2 3 4 আপ টু চলে থাকবে, ঠিক আছে। এইটুকাই খালি, পি বিন্দুতে চরম হবে নাকি অবম হবে এই শর্ত মেইনটেইন করবে, চরম এবং অবম। আগের মতো যেটা পড়েছি যে এততম চরম পাবো কিনা, এততম অবম পাবো কিনা, তাহলে সাইন থিটার মান আমরা বের করব, যদি 1 এর চাইতে বেশি হয় তাহলে বুঝবো যে 1 এর যেহেতু মান নাই বেশি, তাহলে এটা সম্ভব না, এই অবম বা এই চরম সম্ভব না, ঠিক আছে। আর 1 এর চাইতে কম হলে সম্ভব, এবং আমরা কততম অবম হবে বা কততম চরম হবে সেটা আমরা বের করে দেখাবো তখন, ঠিক আছে। ওকে, এই গেল আমাদের কিন্তু শেষ, এইটুকাই খালি, এখানে একটা
তাহলে আমরা একটু কতগুলো অঙ্ক করব আমরা আজকে, কিন্তু এটা শেষ ক্লাস নিচ্ছি, এরপর একটু পিছিয়ে আছি আমরা ওই অফলাইন ব্যাচ থেকে, ঠিক আছে? তো আমরা একটু আগায় যাব আশা রাখছি। তো এখন আমরা একটু খেয়াল করে দেখি কতগুলো অঙ্ক লিখেছি আমরা, সেই অঙ্কগুলো এখন আমরা স্টাডি করব, ঠিক আছে? অনেকগুলো লিখেছি, যতদূর পারি আর কি, দেখা যাক। অপবর্তন এবং অপবর্তন নিয়ে কিন্তু আজকে কথা বলছি। অপবর্তনের দুইটা অংশ আমরা যেটা পড়েছি, স্টাডি করেছি, দুইটা অংশ বলতে আবার মনে করেন অপবর্তনের দুইটি অংশ, ওটা না, আমরা স্টাডি করেছি একটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তন, এবং আমরা আরো একটা স্টাডি করেছি গ্রেটিং কর্তৃক অপবর্তন, ঠিক আছে? তো এই একক চিরের দরুন অপবর্তন কিন্তু ওই ব্যতিচারের একটু উল্টা, একটু মনে রাখতে হবে ভালোভাবে। আর মনে রাখি আমরা যে এটা কিন্তু সহজ, গ্রেটিং কর্তৃক অপবর্তনের শর্তগুলা কিন্তু একেবারে সহজ এবং একটাই শর্ত, ঠিক আছে? চরম এবং অবমের একটাই শর্ত, আর অতিরিক্ত আমার সূত্র কিন্তু জানতে হচ্ছে না, ঠিক আছে? একই রকম সেম সেম, a sin θ = n ল্যামডা ছিল, এখানে d sin θ = n ল্যামডা, ঠিক আছে? আর এখানে ছিল a sin θ = 2n - 1 ল্যামডা ভাগ 2, এখানে d sin θ = 2n - ল্যামডা ভাগ 2। আমরা ব্যতিচারের সাথে কম্পেয়ার করে পড়ছি যাতে করে আমাদের সূত্রগুলো ভালোভাবে মনে থাকে, কারণ ব্যতিচার আমরা বেশি বেশি স্টাডি করেছি আর এগুলো কিন্তু একটু কম স্টাডি করেছি। সাধারণত ব্যতিচার থেকেই কিন্তু প্রশ্ন আসে। একক চিরের দরুন অপবর্তন হয়, মানে আমার যদি সরু চির যদি একটা হয় তাহলে কিন্তু হয় অপবর্তন, আর দুইটা চির যদি হয়, তখন যদি আমরা দুইটা চির দিয়ে আলো পাস করাই তখন হবে ব্যতিচার। তোমাদের মাঝে মাঝে এই প্রশ্ন আসে যে একটা প্রশ্ন যখন আসে ব্যতিচার এবং একটা আসে অপবর্তন দিয়ে, একটা চির বন্ধ করে দিলে কি ঘটনা ঘটবে এটা কিন্তু বলে অনেক সময়, তখন আমরা কিন্তু বলবো অপবর্তন হবে, ঠিক আছে? দুইটা চির থাকলে ব্যতিচার, একটা চির থাকলে কিন্তু অপবর্তন হবে, বুঝতে পেরেছো? এখানে অপবর্তনের ক্ষেত্রে আমাদের একটু জানা উচিত প্রত্যেকটা চিরের প্রস্থ কিন্তু ওই যে ডোরা প্রস্থগুলো একরকম না, চরম অবমের সবগুলা একরকম না, কেন্দ্রীয়টা বড় আস্তে আস্তে কমতে থাকে, কেন্দ্রীয়টা বড় আস্তে আস্তে কমতে থাকে, এটা ব্যাখ্যা আমরা আগের ক্লাসে দিয়েছি, খেয়াল করো। এখানে একটা অপবর্তন নিয়ে একটা প্রশ্ন এখানে লিখেছি, আমরা অনেকটা ভাবে লিখেছি, 5 ভাবে লিখেছি, দেখি আমরা করি, মাত্র যে থিওরি পড়ে আসলাম সেটা দিয়ে। দেখো কোন অপবর্তন গ্রেটিং এ, দেখো আমরা যখন অপবর্তনের প্রশ্নটা আসবে পরীক্ষা আসে, কিন্তু একেবারে না আসা তা না, অপবর্তন থেকে যদি আসে তাহলে আরো সুবিধা বেশি, কারণ অপবর্তন থেকে অত বেশি আমার টাইপ নাই, কিন্তু ব্যতিচারে দেখো তো কত টাইপ, একটার মধ্যে অত অনেক প্যাচ, এটা ওটা সেটা, এখানে কিন্তু এরকম প্যাচ নেই, অপবর্তন থেকে আসলে আরো ভালো। কোন অপবর্তন গেটিং এ, তাহলে আমি কি বলতে চাচ্ছিলাম অপবর্তন দিয়ে যখন প্রশ্ন আসবে তখন তুমি দেখবা সেটা একক চিরের দরুন অপবর্তন নাকি হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন। দেখো এখানে কিন্তু অপবর্তন গ্রেটিং, কারণ আমার শর্ত কিন্তু দুই রকম, এই জন্য প্রথমে এটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে আমাকে। প্রতি সেন্টিমিটারে 6000 টি রেখা আছে, খেয়াল করো, প্রতি সেন্টিমিটারে 6000 টি বা প্রতি মিলিমিটারে 600 টি রেখা আছে। এর ভেতরে মানে আমি ওই একটা অপবর্তন পাত আছে, গেটিং পাত আছে, অপবর্তন গেটিং এটা পাত আছে, আমরা যে আলোটা ফেলেছি সেই আলোর নাম দিয়েছি আমরা 5890 অ্যাংস্ট্রম। প্রশ্ন হচ্ছে গ্রেটিং ধ্রুবক কত। আমাদের এখানে প্রতি মিলিমিটারে রেখার সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ n = দেওয়া আছে 6000, দেখো লিখছি 6000 পার সেন্টিমিটার, অথবা দেওয়া আছে, দেখো আমি দুইটা লিখেছি, একবারে মিলিমিটারে দেওয়া থাকতে পারে, দুইটা একই রকম, 600 পার মিলিমিটার। আমি যদি এটা মিটারে কনভার্ট করি, আমরা মুখে উচ্চারণ করবো আগে, এই 1 সেন্টিমিটারে আছে 6000 টি, তাহলে 1 মিটারে কত বেশি হবে, তাহলে 100 দ্বারা গুণ করে দিব, এই যে 6000 গুণ হচ্ছে 100 পার মিটার। অথবা যদি এরকম থাকতো, অবলিক দিলাম সমান সমান লিখতাম আমরা 600 পার মিলিমিটার, হ্যাঁ 600টা আছে 1 মিলিমিটারে, তাহলে 1 মিলিমিটারে যদি 600টা থাকে, এভাবে চিন্তা করে করে লিখবা, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে 1 মিটারে কত, 1 মিটার তাহলে অনেক বেশি থাকবে, কতখানি বেশি থাকবে, 1000 দ্বারা গুণ করে দিব, 1000 বা 10⁻³ দ্বারা পার মিটার। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম। তো এখানে যদি আমি একটু ছোট করে লিখি 6 × 10⁵ পার মিটার, n এর মানটা পেয়ে গেছি। আমাদের 1 নম্বর প্রশ্ন কি দেখো তো, সমাধানে যদি আসি আমি, পরীক্ষা আসে নৈর্ব্যক্তিক আকারে বা বড় অঙ্ক করতে গেলে এটা আমার দরকার হয়, আমাদের সূত্র হচ্ছে d =
1 ডিভাইড বাই n বা 1 ডিভাইড বাই a প্লাস b, এখানে যেহেতু n দেওয়া আছে আমরা এইভাবে করব। ওকে, ভেরি সিম্পল। তাহলে d ইজ ইকুয়াল টু 1 ভাগ n, n এর মান হচ্ছে 6 গুণ 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তো এখন বলো তো d এর একক কি হবে, একজন বলো দেখি পারো কিনা। d এর একক কি, গ্রেটিং ধ্রুবকের একক কি? এই বলো। মিটার। ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবক মানে একটা চিরের শুরু থেকে অন্য চির পর্যন্ত দূরত্ব, দূরত্ব তো মিটার। হ্যাঁ মিটার। 1 ভাগ 6 গুণ 10 টু দি পাওয়ার 5। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি 1.667 গুণ 10 টু দি পাওয়ার -6 মিটার। ওকে, হয়ে গেল। ছোট্ট একটা অঙ্ক, 3 মার্কের জন্য পরীক্ষায় আসে অনেক সময় কিন্তু। দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত? 1 নম্বরটা করলাম। দ্বিতীয় চরম বলেছে কিন্তু, বলতো চরমের সূত্র মনে আছে কিনা, না হলে একটু মনে করি একটু আমরা। দ্বিতীয় চরমের জন্য আমি অপবর্তন কোণ চেয়েছি, 2 নাম্বার প্রশ্ন। দ্বিতীয় চরম বা দ্বিতীয় ক্রমের চরমের জন্য তাহলে n = 2 লিখবো, ছোট হাতের n, তাই না? আর থিটার মানটা আমাকে বের করতে হবে। আর শর্ত কি মনে আছে? দেখো তো লিখি দেখি পারি কিনা। a sin থিটা একটু উল্টা কিন্তু, তাহলে উল্টা হলে উজ্জ্বলের জন্য n ল্যামডা, ওই অপবর্তন গেটিং এর জন্য কি তাহলে n ল্যামডা। দেখো এখানে যেহেতু অপবর্তন গেটিং, তাহলে এখানে a এর জায়গায় এখানে d টা বসায় দিব, n ল্যামডা। আগেই বলেছি আমরা যে গেটিং কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে কিন্তু ব্যতিচার আর এটা সূত্র একই। ওখানে ছিল a sin থিটা n ল্যামডা, আর এখানে হচ্ছে d sin থিটা n ল্যামডা। তো d কিন্তু অলরেডি বের করে নিয়েছি, আমরা আর বের করছি না। ল্যামডার মান দেওয়া আছে 5890 অ্যাংস্ট্রম, 90 অ্যাংস্ট্রম। তো এখানে পেয়ে যাচ্ছি আমরা 5890 গুণ 10 টু দি পাওয়ার -10 মিটার। তো এখানে বসায় দাও, আমার থিটা দরকার। sin থিটা n ল্যামডা ভাগ d, বা থিটা sin ইনভার্স n ল্যামডা ভাগ d, বা থিটা sin ইনভার্স n এর মান 2 গুণ ল্যামডার মান হচ্ছে 5890 গুণ 10 টু দি পাওয়ার -10 ডিভাইড বাই d এর মান, এখানে আমরা পেয়েছি 1.667 গুণ 10 টু দি পাওয়ার -6, হিসাব করলে যা হবে সেটাই আমাদের রেজাল্ট। হ্যাঁ, 2 নাম্বার। 3 নাম্বার কি বলেছে একটু দেখে নিই। প্রথম অবমের জন্য অপবর্তন কোণ, এগুলো নৈর্ব্যক্তিক আকারেও আসে, 3 মার্কের জন্য আসে, 4 মার্কের জন্য আসে। ঠিক আছে, এখান থেকে যদি প্রশ্ন আসে আরো সহজ বেশি, এই জন্য এখান থেকে আসলে কম আসে প্রশ্ন, কিন্তু আসে না বিষয়টা এরকম না, আসে কিন্তু। প্রথম অবমের জন্য, এবার চরম চেয়েছিলাম, এবার অবমের জন্য। প্রথম অবমের জন্য অপবর্তন কোণ, খেয়াল করে, এটা কিন্তু গেটিং কর্তৃক অপবর্তন আমরা সলিউশন করছি। অপবর্তন কোণ প্রথম অবমের জন্য n এর মান কত? 1, আর বাদ বাকি যা আছে দেওয়া ওগুলোই থাকবে, একই তো উদ্দীপক, তাই না? a sin থিটা আমাদের ছিল 2n - 1 ইন্টু ল্যামডা ভাগ 2, এটা কিসের ছিল? ব্যতিচারের। এখানে খালি a এর জায়গায় খালি d বসালেই হয়ে যাবে, এর জায়গায় শুধুমাত্র d বসালেই হয়ে যাবে, d এর মানটা বসালে হয়ে যাবে। সিমিলারলি আমরা এখানে n এর মান প্রথম অবম বলেছে, তাই n এর মানটা আমরা 1 বসায় এখানে হিসাব নিকাশ করলে আমাদের হয়ে যাবে। আমি আর দেখাচ্ছি না, হিসাবটা তোমাদের হাতে ছেড়ে দিলাম, হিসাব করো। ওকে, 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি বলে, 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কি বলেছে খেয়াল করে দেখো, যে উদ্দীপকের পরীক্ষায় দশম অবম পাওয়া সম্ভব কি না, আমরা সাইন থিটা বের করবো, তাই না? বলে যদি এই অবম এই চরম পাওয়া সম্ভব কিনা, আমরা ইজিলি কিন্তু বের করতে পারবো সাইন থিটা। সাইন থিটার মান 1 এর চাইতে বেশি হলে বলবো সম্ভব না, আর যদি 1 এর চাইতে কম হয় সম্ভব। যদি সম্ভব হয় তখন আমরা কততম অবম হবে সেটা আমরা একটু বের করে দেখাবো। ঠিক আছে, কি বলে অপবর্তন কোণটা বের করে একটু দেখাবো, ঠিক আছে, যদি সম্ভব হয়। আর সম্ভব না হলে তার কোণ বের করার প্রশ্নই ওঠে না। তাহলে a sin থিটা কি বলেছে প্রথমে, একটু দেখে নিই, চরম নাকি অবম বলেছে। দশম অবম পাওয়া যাবে কিনা, দশম অবম পাওয়া যাবে কিনা, 2n - 1 ইন্টু ল্যামডা ভাগ 2, d লিখতে হবে। a আর d এইটুক পার্থক্য ব্যতিচারের সাথে আর অপবর্তন গেটিং এর সাথে। হ্যাঁ, তো এখান থেকে সাইন থিটা একটু বের করছি। দশম অবম পাওয়া যাবে কিনা আমাদের প্রশ্ন। 2n - 1 ইন্টু ল্যামডা ভাগ 2, নিচে থাকবে হচ্ছে d, মানগুলো একটু বসিয়ে দিই।
আমরা বলেছি দশম অবম পাওয়া যাবে কিনা, তাহলে n এর মান হচ্ছে 10, তাহলে 2 গুণ 10 বিয়োগ হচ্ছে 1 গুণ হচ্ছে ল্যামডা 5890 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10, আর ভাগ হচ্ছে এখানে 2 আছে, নিচে ডি, ডি মানে 1.667 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6। এই হিসাবে একটু বলতে পারো, দেখো তো কত হয়, নাকি আমাকে টিপতে হবে? দেখো 5890 ভাগ 2, 5890 ভাগ হচ্ছে 2, হ্যাঁ, গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু এত, ভাগ হচ্ছে 1.667 গুণ হচ্ছে 19, 20 এর একে 19 পেলাম 3.35। যেহেতু যেহেতু সাইন থেটা ইজ গ্রেটার দেন 1, অতএব 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 কি বলবো আমরা? অতএব সম্ভব না, অতএব দশম অবম পাওয়া সম্ভব না, দশম অবম পাওয়া, উল্লেখিত পরীক্ষায় দশম অবম পাওয়া সম্ভব না। একেবারে সহজ, কিন্তু এটা 4 মার্কের জন্য আসে, সম্ভব নয়। যদি এখানে 1 এর চাইতে কম হতো তাহলে অপবর্তন কোণ আমরা পাইতাম, ওই অপবর্তন কোণটাও আমরা বের করে দিতাম। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। দেখো 5 নাম্বার বলেছে যে উদ্দীপকের পরীক্ষায় দ্বাদশ চরম পাওয়া সম্ভব কিনা। একইভাবে আমরা চরমের সূত্র বসাবো, n এর মান 10 বসিয়ে 12 বসিয়ে সিমিলারলি করব। দশম যদি অবমই পাওয়া না যায়, দ্বাদশ চরমও পাওয়া যাবে না, তাই না? ওকে, ভালো কথা। এইবার আমি একটা প্রশ্ন লিখে নিচ্ছি, 6 নাম্বার, 5 নাম্বার তো পারলাই, 6 নাম্বার প্রশ্নটা লিখে নেই। সর্বোচ্চ কতটি অবম পাওয়া যাবে, বা সর্বোচ্চ কতটি চরম পাওয়া যাবে, এরকমও থাকতে পারে। সর্বোচ্চ চরম, এটা আসলে প্রশ্ন আসলে লাগবে না, এটা থাকুক, এটা এখানে আসে না আসলে। 5 নাম্বারটা তোমরা করে নাও। 5 নাম্বারটা হচ্ছে সূত্র হবে হচ্ছে ডি সাইন থেটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। কেন এন ল্যামডা? কারণ এখানে আমি বলেছি দ্বাদশ চরম পাওয়া যাবে কিনা, দ্বাদশ চরমের ক্ষেত্রে, দ্বাদশ চরমের ক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু 12। এখানে বসিয়ে আমরা সাইন থেটার মানটা আমরা বের করব, এন ল্যামডা ডিভাইড বাই ডি। ঠিক আছে, তো এখান থেকে হিসাব নিকাশ করে আমরা কমেন্ট করব, হিসাব করো, হ্যাঁ, তারপর আমরা কমেন্ট করব। হিসাব করার পর আমরা কমেন্ট করব যে সম্ভব কি সম্ভব না। জাহাঙ্গীরের মান 1 এর চেয়ে বেশি হলে সম্ভব না। এবার আসো, এবার কিন্তু আমি একক চিরের অপবর্তনে চলে আসলাম। ঠিক আছে, আবারও আমরা একক চিরের অপবর্তনে চলে আসলাম। তো একইভাবে আমরা 5টা 6টা প্রশ্ন লিখেছি, 5টা লিখেছি এখানে। এই যে এটা 5 নাম্বারটা একইভাবে খেয়াল করে দেখো, একটি ফ্রনহপার শ্রেণীর অপবর্তন পরীক্ষায়, ঠিক আছে, একটি ফ্রনহপার শ্রেণীর একক চিরের দরুন অপবর্তন পরীক্ষায় 5890 অ্যাংস্ট্রম আলো ব্যবহার করা হচ্ছে। একই অঙ্ক, একই, ওখানে খালি বলেছিলাম আমরা অপবর্তন গেটিং কর্তৃক, এখানে আমরা বলছি একক চির। আগেই বলেছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে অপবর্তন হলে তোমাকে দেখতে হবে একক চির নাকি হচ্ছে অপবর্তন গেটিং কর্তৃক অপবর্তন, তাই না? প্রথম চরমের জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। 1 নাম্বারটা আগে করছি আমরা। চিরের বেদ মানে কিন্তু প্রস্থ, এখানে চিরের প্রস্থের নাম কি? এ ইজ ইকুয়াল টু 0.002 মিলিমিটার। দেখো কত ছোট, 0.002 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। বেদ আর প্রস্থ কথাটা একই। এবার প্রথম চরমের জন্য এন এর মান তাহলে 1, প্রথম চরমের জন্য এন এর মান হচ্ছে 1, আর আমাদের ল্যামডার মানটা দেওয়া আছে 5890 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে আমরা এখানে 5890 গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার লিখে নিচ্ছি। ওকে, এখন আমাদের অপবর্তন কোণ থেটা ইজ ইকুয়াল টু হোয়াট? বলো দেখে একজন, শর্তটা মনে আছে কিনা? যখনই একক চির আমরা বলবো তখনই বলে নেবা যেটা ব্যতিক্রমীটা। কার সাথে ব্যতিক্রমী? উল্টা ওই ব্যতিচারের সাথে। ব্যতিচারে কি ছিল? এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা চরমের জন্য ছিল, এইটা এখন অবমের জন্য হয়ে যাবে। তাহলে চরমের জন্য কোনটা? অবমেরটা আসবে, তাও একটু উল্টাপাল্টা আছে, দেখো তো মনে আছে নাকি? আমি একটু দেখেছি, ওখানে আমরা
এখানে চরমেরটা অবমের জন্য হবে, কিন্তু ওখানে আমরা অবমের জন্য লিখেছিলাম 2n-1 ল্যামডা ভাগ 2, এখানে কিন্তু 2n+1, এটা কিন্তু 6+1 হবেই কিন্তু এখানে, ঠিক আছে, +1 কিন্তু এটা ল্যামডা ভাগ 2। চরমের জন্য কিন্তু ওই অবমেরটা কিন্তু এখানে মাইনাস কিন্তু হবে না, প্লাস কিন্তু হবে, ঠিক আছে। এইটা একটু মনে রাখতে বলেছি, এটা আমি আগে বলেছি, এটা থিওরি তোমাদের পড়াই নাই কিন্তু, যে কেন এখানে শুধুই প্লাসটা হবে, এটা একটু মনে রাখবা। হ্যাঁ, থিওরিটা পড়াই নাই, গতবারে পড়াইছিলাম, তোমাদের সময় কমের জন্য পড়াই নাই, এটা খুব গুরুত্বপূর্ণ না, লাগবে না, আমার লাগলে অবশ্যই পড়াইতাম, ঠিক আছে। এখান থেকে আমরা অববর্তন কোণের মানটা বের করে নিব। sin theta is equal to 2n+1 ইন্টু ল্যামডা ভাগ 2, আর নিচে একটা a থাকবে, তো 2 গুণ 1 প্লাস 1 ইন্টু ল্যামডা 5890 গুণ 10⁻⁻10 ডিভাইড বাই 2, আর a এর মানটা একটু বসিয়ে দিচ্ছি 0.002 গুণ 10⁻³ ঠিক আছে, এটা সাইন থিটার মান। এখান থেকে আমরা থিটাটা হিসাব করব, ইনভার্স নিয়ে এসে আমরা একটু হিসাব করব, ঠিক আছে, হিসাব করে থিটা বের করে নেব। এবার দেখো, প্রথম অবমের জন্য অবর্তন কোণ নির্ণয় করো। তাহলে অবমের সূত্রটা কোনটা আমাদের মনে থাকার কথা, অবম মানে চরম, অবম মানে ব্যতিচারের চরম। তাহলে আমরা লিখব যে a sin theta is equal to n lambda, a sin theta is equal to a lambda, এটা অবমের ক্ষেত্রে, কিন্তু অবমের ক্ষেত্রে একক চির, কিন্তু মনে যেন থাকে, অনেকবার সুন্দর করে আস্তে ধীরে কিন্তু বলছি, অবমের ক্ষেত্রে, অবমের ক্ষেত্রে, ঠিক আছে, লিখে দিলাম ডান পাশে। আবার এখান থেকে আমি যেহেতু প্রথম অবম বলেছি, n এর মান এখানে 1 হবে, এখান থেকে আমরা sin theta বা থেটাটা বের করব, n lambda ডিভাইড বাই a, অতএব theta is equal to sin inverse n lambda ডিভাইড বাই a। ওকে, এখান থেকে আমরা হিসাব নিকাশ করব। 3 নাম্বারটা আসো, হিসাব নিকাশ আমি করে পরে দেখছি তোমাদের, তোমরা নিজে হিসাব করতে পারবে, এটা তো আর কোনো ঝামেলা না। উল্লেখিত পরীক্ষায় সপ্তম অবম পাওয়া সম্ভব কিনা, সিমিলার প্রসেস, আগের মতোই, সপ্তম অবম পাওয়া যাবে কিনা, অবম কিন্তু বলেছে, তাহলে a sin theta is equal to অবম কিন্তু বলেছে n lambda, এখান থেকে আমরা sin theta is equal to n lambda ভাগ a, এখান থেকে sin theta এর মানটা বের করব, n এর মান কত, এখানে n এর মান হচ্ছে 7, ঠিক আছে, বের করে আমরা দেখব sin theta এর মান 1 এর বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, বেশি হলে বলবো আমরা সম্ভব না, কম হলে সম্ভব, এবং আমরা অববর্তন কোণ সেক্ষেত্রে বের করে দিব, যে এক্ষেত্রে অববর্তন কোণ বের করে দেব, কিন্তু 4 মার্কের জন্য কিন্তু আসে, ঠিক আছে। 4 নাম্বার দেখো, উল্লেখিত পরীক্ষায় পঞ্চম ক্রমের অপবর্তন সমকের, এখানে এটা কেন লিখেছি দেখো তো, এটা একটু কেন লিখেছি, একই জিনিসই কিন্তু, সপ্তম অবম পাওয়া যাবে কিনা, তাহলে অবমের সূত্র বসাবো। যদি বলে যে পঞ্চম চরম পাওয়া যাবে কিনা, চরমের শর্ত বসাবো। এবার যদি বলে পরীক্ষায় যে চরম এবং অবম উল্লেখ নেই, কোন কোন ক্ষেত্রে আসতে পারে, উল্লেখিত পরীক্ষায় পঞ্চম ক্রমের অপবর্তন সম্ভব কিনা, পঞ্চম ক্রমের অপবর্তন সম্ভব কিনা, এখন আমি চরম ধরবো নাকি অবম ধরবো, পঞ্চম চরম আগে নাকি পঞ্চম অবম আগে, বলো দেখে একজন, পঞ্চম চরম আগে না পঞ্চম অবম আগে, অবম আগে না, কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরমের পর তো অবম আসে, হ্যাঁ, তাহলে আমরা দুইটাই বের করে দেখাবো, আমরা দুইটাই বের করে দেবো, পঞ্চম ক্রমের বললে দুইটাই বের করে দেখাবো। আবার যদি তুমি মনে করো না স্যার আমি একটা বের করে দেখাবো, সময় নাই, শেষের দিকে এটা করছি, তাহলে চরমের ক্ষেত্রে দেখাবা, চরমের ক্ষেত্রে পঞ্চম ক্রম যদি বলে চরম নাকি অবম বের করবা, কনফিউশন, তাহলে তুমি চরম বের করবা একটা বের করতে চাইলে, আর তুমি দুইটাই বের করবা, যে পঞ্চম ক্রমের অবমের জন্য, পঞ্চম ক্রমের চরমের জন্য, ওকে, দুইটাই বের করবা। আর যদি একটা বের করতে চাও সময় স্বল্পতার অভাবে, তাহলে পঞ্চম চরমটা বের করবা, যদি উল্লেখ না থাকে তাহলে আমাদের অপবর্তন গ্রেটিং এর এর চাইতে বেশি আর অন্য কোনো অঙ্ক আসে না, একেবারে সহজ, মানে ব্যতিচারের চাইতে অনেক সহজ, ব্যতিচারের চাইতে অনেক সহজ, ঠিক আছে। এই আজকে আর হচ্ছে দ্বিতীয় আর লিঙ্কটা না দিই, তোমাদের অন্য সাবজেক্ট পড়া থাকতে পারে, ঠিক আছে, 9টা তাহলে 9:30 পর্যন্ত বেজে যাবে, আমি একটা এটা দেখায় শেষ করে দিই, আরো আমি অনেকগুলো লিখে নিয়েছিলাম, হয়ে যাইতো, এনডিসি প্রবলেম নিয়েছিলাম, অন্য কলেজেরটা নিয়েছিলাম, ঠিক আছে। একটি সমতল অপবর্তন গ্রেটিং এ, অপবর্তন গ্রেটিং, কিন্তু অপবর্তন কথাটা আসলেই দেখে নিব কি গ্রেটিং, একক চিরের দরুন অপবর্তন নাকি অপবর্তন গ্রেটিং, চিরের এবং দাগের, দাগ মানে কিন্তু রেখা, বেদ যথাক্রমে এত, এই দুটো, একটার নাম হচ্ছে এ, একটার নাম হচ্ছে বি,
5000 অ্যাংস্ট্রম আলো দ্বারা লম্বভাবে গেটিং তলে আপতিত করা হলো। প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। এখানে দেখো গ্রেটিং কনস্ট্যান্টটা ডিটা বের করে নিতে হবে a প্লাস বি দ্বারা। এখানে কিন্তু রেখার সংখ্যা দেওয়া নাই, a প্লাস বি, এ এখানে দেওয়া আছে, বি এখানে দেওয়া আছে, বুঝতেই পারছো, এখানে মিলিমিটার দেওয়া আছে, বের করতে হবে। তারপর হচ্ছে উজ্জ্বল রেখার জন্য এটা কিন্তু a সাইন থেটা জায়গায় d সাইন থেটা হবে ইজিক্যাল টু n ল্যামডা। উজ্জ্বল আর উজ্জ্বল একই, কার জন্য? গেটিং কর্তৃক অববর্তন আর হচ্ছে ব্যতিচারের জন্য। ডি তো আমরা এখান থেকে পেয়ে যাব মিলিমিটার থেকে সেন্টিমিটার করে মিটার করে, এখান থেকে আমরা অ্যাংস্ট্রম ল্যামডাটা দেওয়া আছে। এন এর মান প্রথম ক্রম বলেছে উজ্জ্বল রেখার জন্য, উজ্জ্বলের শর্ত বসা এখান থেকে আমরা অববর্তন কোণটা বের করব। এই আমি অনেকগুলা প্রশ্ন নিয়েছি, দেখেছি তোমাদের এটা পড়ানোর জন্য, একই টাইপেরই প্রশ্ন, এর বাইরে কিছু আসবে না অববর্তনের থেকে, ঠিক আছে? যতটুকু পেঁচানোর দরকার ওই ব্যতিচারেই পেঁচাবে, এখানে পেঁচানোর তেমন কিছু নেই, কারণ আমাদের সিলেবাসেই এইটুকু আছে। অববর্তন এবং গেটিং কর্তৃক অববর্তন এবং একক চিরের দরুন অপবর্তন আমাদের সিলেবাসেই এতটুকু আছে। ওকে, এটা আর হিসাব নিকাশ করে দিলাম না, পর আমি রিভিউর সময় দেখে দিচ্ছি, একই জিনিসই হিসাব নিকাশ একটু করে আমি পরে দিচ্ছি রিভিউর সময়, ঠিক আছে? তো একটি সরু চিরের মধ্য দিয়ে একটা সরু চির মানে কি একক চির, কিন্তু একটা চির মানে একক চির, এত এর আলো দ্বারা আলোকিত করা হলো। কেন্দ্রীয় চরমের, এটা একটু উল্টা প্রশ্ন, কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বের প্রথম অবমের দূরত্ব 4 মিলিমিটার। এই যে এটা একটু উল্টা প্রশ্ন, চিরের বিস্তারটা নির্ণয় করতে বলেছে, মানে এটা বের করতে বলেছে, একই জিনিসই, প্রথম অবমের দূরত্ব দেওয়া আছে, এইটা একটু দেখাবো আমি, ঠিক আছে? প্রথম অবমের দূরত্ব দেখো, আমি যদি বলে নিই তোমাদেরকে, এটা পর্দা মনে করো, হ্যাঁ আমি এইটা মনে করো কেন্দ্রীয় চরম, এটা কেন্দ্রীয় চরমের যে কেন্দ্রীয় চরম, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো কেন্দ্রীয় চরম, আমি যদি একটু লাল কালি দিয়ে তোমাদের দেখাই, এটা মনে করো কেন্দ্রীয় চরম, এটা পর্দা, আমি কেন্দ্রীয় চরম এটা দাগালাম। কেন্দ্রীয় চরম হতে উভয় পার্শ্বের প্রথম অবমের দূরত্ব, এই যে এটা মনে করো প্রথম অবম, এখানে মনে করছি দূরে দেখা একটু, এটা মনে করো প্রথম অবম, এই প্রস্থ নিয়ে আমি আর মাথা ব্যথা করলাম না, এটা মনে করো প্রথম অবম, উভয় পাশে এই দুইটা দূরত্বের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে 4 মিলিমিটার। দেখো এই দুটো দূরত্ব দেওয়া আছে 4 মিলিমিটার, বুঝতে পেরেছো? এইটা তাহলে কেন্দ্রীয় চরম হলে দূরত্ব কত হবে? 4 এর অর্ধেক 2 হবে, এখানে ওই দুইটা কিন্তু আমাদের দূরত্ব, এখানে এইটা একটু চালাকি করে দিয়েছে, এজন্য আমি এইটা কিন্তু তোমাদের পড়ানোর জন্য কিন্তু নিয়েছি আমি উদাহরণ হিসাবে। কেন্দ্রীয় চরমের উভয় পাশের প্রথম অবমের দূরত্ব হচ্ছে 4 মিলিমিটার, তাহলে আমরা কি বলতে পারি না চরম